ইনোভেশন এমন একটা ব্যাপার যে সেটা যদি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে যদি সেটা রিটেইন না করা যায় তাহলে কিন্তু সেটা আসলে লিগেসি হিসেবে একটা কোম্পানি আসলে সাস্টেইন করে না। মানুষকে যখন আপনি বড় করবেন, লার্ন করাবেন, আপস্কিল করাবেন, রিস্কিল করাবেন, আপনার ইন্ডাস্ট্রির জন্য তার রোলটা রাইটলি পারফর্ম করার চেষ্টা করবে, এটার বিকল্প কিছু নাই। আপকামিং যে চ্যালেঞ্জগুলো আসছে সেটার ব্যাপারে আপনি রেডি কিনা, নাকি শুধু সারাদিন খালি লোকজনকে কাজের মধ্যেই রাখবেন? এটা গ্র্যাব করার মতো কয়টা ফ্যাক্টরি আছে, কয়টা ফ্যাক্টরি বুঝতেছে, কয়টা ফ্যাক্টরি ইনভেস্ট করবে সার্কুলার ইকোনমি ক্ষেত্রে। যে অপারেশনাল যে এক্সিলেন্সি, সেখানে যদি আমি ইনপুটটা বেশি দিতে পারি, এটার আরওআইটা খুব সহজে দেখানো যায়। বিং অ্যান এইচআর গাই, আমার জন্য এটা খুব সহজ ম্যানেজমেন্টকে দেখানো যে ইনভেস্ট করেছেন, আমি এটা দিয়েছি আপনাকে। Attitude management is very important when you are talking about feasibility. এটা খুবই ফলদায়ক হবে, হ্যাঁ, এবং আই থিঙ্ক যে এইচআর এটাকে অ্যাপ্রোচ করতে পারবে। এখন যদি আমার লাইন চিফ সুপারভাইজার নাই জানে যে আসলে ওয়ার্কের জন্য ট্রেনিংটা দরকার, ও হচ্ছে সবচেয়ে যে নন প্রোডাক্টিভ ওয়ার্কার, ওকেই সবসময় সিলেক্ট করে দিবে। ট্রান্সফরমেশন আমরা ইন্ডাস্ট্রিতে দেখতে চাই। সেই ট্রান্সফরমেশনটা আসলে কীভাবে হবে এলএনডির মাধ্যমে, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে, সেটা আসলে আমরা একটু ডিসকাস করব। আমরা জানি যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সাস্টেনেবিলিটি এবং আরেকটা হচ্ছে গ্রোথ। একভাবে যদি আমি ফিনান্সিয়ালি চিন্তা করি তাহলে হচ্ছে আসলে একটা কোম্পানির জন্য বা একটা টেক্সটাইল বা আরএমজি ইন্ডাস্ট্রির জন্য আসলে যদি গ্রোথটার রিটেনশন থাকে, রিটেইন গ্রোথ হয়, তাহলে সেটাকে আমরা সাস্টেনেবিলিটি বলতে পারি, অ্যাপার্ট ফ্রম আদার ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল থিংস। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সবাই খুব ভালো করে জানি এই গ্রাউন্ডের যে ইএসজির একটা ব্যাপার আছে, এনভায়রনমেন্টাল সোশ্যাল গভর্নেন্সের একটা ব্যাপার, এবং ইথিক্যাল সোর্সিং প্লাস আরবিসি বা রেসপন্সিবল বিজনেস কন্ডাক্ট প্রেশার্স। এটার সাথে আরেকটা এডিশনাল একটা প্রেশার হচ্ছে আমাদের যে ইউ টেক্সটাইল স্ট্র্যাটেজি 2030, সেটা কিন্তু আসতে যাচ্ছে খুব দ্রুত আমাদের উপরে। আরেকটা হচ্ছে কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেথড, সিবিএম বলে ইউ, সেটা আসলে এখনো পর্যন্ত আরএমজি সেক্টরকে ইনক্লুড করেনি, but they are discussing to include the RMG sector, textile and RMG sector holistically, comprehensively. Steel sector ke include করে already ইন্ডিয়ার অবস্থা খুবই খারাপ এই জায়গাতে, so this is going to even hurt Bangladesh possibly. US reciprocal tariff সম্পর্কে আমরা সবাই সব কিছুই মোটামুটি অবগত বা আপডেটেড আছি। একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের কিউমুলেটিভ যদি দেখা হয়, আগে ছিল অ্যাভারেজ আরএমজি ইন্ডাস্ট্রির জন্য 15% ইউএস ট্যারিফ, সেটা এখন 35% এডিশন হয়ে হচ্ছে 50%। আজকে পর্যন্ত 50%, এখনও ডায়ালগ চলছে ইউএসএ কাউন্টার পার্টির সাথে সেটা। আর যদি কম্পেয়ার করি আমাদের পিয়ার কান্ট্রিজের সাথে, আমরা জানি যে ভিয়েতনাম, ইভেন ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, ওরা মোটামুটি একটা নেগোসিয়েশনে চলে এসছে, যদিও ইন্ডিয়ার জন্য 25% প্লাস রাশিয়া থেকে এনার্জি সোর্সিংয়ের জন্য তাদের উপর একটা পেনাল্টি চার্জ ইউএসএ ইম্পোজ করতে যাচ্ছে। সো দ্যাট ইজ ইভেন গোয়িং টু টাচ 35%। সো ইন্ডিয়া নিয়ে পসিবলি আমাদের কনসার্নটা কমে আসতে পারে। নিউ নর্মাল ওয়ার্ল্ডে আফটার কোভিড যেটা হয়, যে কোনো প্যান্ডেমিকের ঠিক পরপর আমরা যদি ওয়ার্ল্ড ওয়ার 1 দেখি, 2 দেখি, এবং এখনও যদি দেখি যে প্লেগের পরেই কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল। সেম কোভিডের পর থেকেই আমরা যদি দেখি প্যান্ডেমিকের পরে আমরা এটাকে ওয়ার্ল্ড ওয়ার হয়তো নাম নেমিং করছি না, কিন্তু এক ধরনের সব রিজিয়নে কিন্তু এক ধরনের কনফ্লিক্ট শুরু হয়ে গেছে। সো দিজ আর দ্য রিয়েলিটিস উই আর ফেসিং নাও অ্যাজ এ কান্ট্রি অ্যান্ড অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি। তো সেই জায়গাতে আমাদের যদি বলি যে কীভাবে এই এলএনডি আমাদেরকে হেল্প করবে, সেই জায়গাটা চলে আসে। কারণ ইনোভেশন এমন একটা ব্যাপার যে সেটা যদি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে যদি সেটা রিটেইন না করা যায় তাহলে কিন্তু সেটা আসলে লিগেসি হিসেবে একটা কোম্পানি আসলে সাস্টেইন করে না। এগেইন এই যে ইনোভেশনের সাথে ভিশন ইজ ভেরি মাচ কানেক্টেড অ্যান্ড এলএনডি ইজ ভেরি মাচ কানেক্টেড উইথ দ্যাট। এই যে একটা লিগেসি ক্রিয়েট করা ভিশনের সাথে, জাপান এক সময় ফিল করতো বা জার্মানি এক সময় ফিল করতো যে তারা হচ্ছে ব্লু ব্লাড, সেই জায়গা থেকে কিন্তু তারা একেবারে কিন্তু ওয়ার্ল্ডকে মানে ডোমিনেট করার একটা জায়গা পর্যন্ত চলে গেছিল। ডোমিনেট করার মোটিভটা হয়তো খারাপ ছিল, কিন্তু তারা যেভাবে হঠাৎ করে একটা টেকনোলজির অ্যাক্সেলারেশন ঘটেছিল এবং সেটাকে রিটেইন ইভেন এখনও পর্যন্ত করে গিয়েছে, সেটা কিন্তু আসলে এলএনডির আউটপুট, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের। কারণ যদি সেই ভিশনটা না থাকতো, সেটা যদি রিটেইন না করতে পারতো এলএনডি প্রসেসের মধ্য দিয়ে, তাহলে কিন্তু আজকে কিন্তু হঠাৎ করে উঠে এসে হঠাৎ করে কিন্তু হারিয়ে যেত। বাট দে আর রিটেইনিং দি গ্রোথ অ্যান্ড দেয়ার ইনোভেশনস। এটা আসলে ইন্ডাস্ট্রি লেড। আলটিমেটলি আমরা ইন্ডাস্ট্রির সাথে আসলে কাজ করার মতো করে এটা ডিজাইন করা। এক্সটার্নাল এক্সপার্টস থাকবেন, ইন্টারনাল ইন্ডাস্ট্রি যারা আছেন তারা থাকবেন এক্সপার্টস, দেন হচ্ছে একাডেমিয়াকে এখানে অ্যাটাচ করা। সো এইভাবে একটা প্রোগ্রাম ডিজাইন করা আমাদের এলএনডি। অ্যান্ড ফ্যাক্টরি এমবেডেড লার্নিং, সেটা আসলে কোনো অন্য কোথাও ল্যাবে না বা থিওরিটিক্যালি না, আসলে এটা ফ্যাক্টরিতে অ্যাপ্লাই করে দেখায় দেবো আমরা যে আসলে এটা কীভাবে কাজ করতে পারে। সো আমাদের প্রসেসটা অনেকটা যদি জিস্ট করি,
ফ্লোটা এভাবে কাজ করে: লার্নিং, পাইলটিং অ্যান্ড ট্রায়াল, দেন স্কেল আপ অ্যান্ড ডেভেলপমেন্ট। স্কেল আপ যদি সাকসেসফুল হয়, আলটিমেটলি সেটা ডেভেলপমেন্টে কনভার্সন হয়, সেটাই আমরা দেখেছি। ম্যানেজমেন্টটাকে আসলে ধরে রাখবার জন্য আমরা রিপোর্টটাকে পাবলিশ করি, যেটা সাকসেসফুল রিপোর্টস বা সাকসেস কেস আসে সেটার পিআরও করি। ইভেন সেটা হচ্ছে আমাদের এভিও আমরা তৈরি করে থাকি, যেটা আমাদের ফ্যাক্টরি টেলস বা অন্যান্য অনেক সেগমেন্টে চলে যায়। এলএনডির এই ইনোভেশন প্রজেক্ট রোডম্যাপের আমরা 4টা সেগমেন্টে কাজ করি। ইনোভেশন স্টিয়ারিং প্রথম বিষয়, রিসোর্স ডেভেলপমেন্ট এটা হচ্ছে সেকেন্ড বিষয়, থার্ড হচ্ছে এটার প্রমোশনটাও আমরা দেখে নেই, অ্যান্ড ফোর্থ হচ্ছে ইনোভেশন রিকগনিশন, সেটা আমরা আসলে দেখি। কারণ আমরা জানি যে অ্যাজ এ ন্যাশনও যদি আমরা চিন্তা করি, আমরা স্ক্যাটার্ডভাবে অনেক জায়গায় অনেক প্রচণ্ডভাবে ডেভেলপ করে যাই, কিন্তু একটা সিঙ্ক ওয়েতে, কোহ্যারেন্ট ওয়েতে কিন্তু দেখা যায় যে অ্যাকর্ডেডভাবে কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা হয় না। তো আলটিমেটলি সেটা কিন্তু বেনিফিটসটা কিন্তু আমরা অ্যাজ এ নেশনও কিন্তু আসলে অনেক সময় কিন্তু হার্নেস করতে পারি না। সো একই ক্ষেত্রে এলএনডির যদি শুধুমাত্র এলএনডি কম্পোনেন্ট হিসেবে থেকে যায়, আমরা দেখি যে সেটা আসলে কিন্তু ফুল আসলে আউটকাম যেটা আমরা পারসিভ করি পাবো, সেটা আসলে পাই না। সো এটার সাথে কিছু এই 4টা সেগমেন্টের আসলে আমরা একটা ব্ল্যান্ডিং করেছি, যাতে করে এটা টোটাল আউটকামটা আমরা নিতে পারি। তো এই ইনোভেশন হাবের হচ্ছে ইন টোটাল আমরা প্রজেক্ট এই ধরনের রান করেছি 115, আর এই ইয়ারে আমরা রান করছি 25+। এর মাঝে 17 সিলেক্টেড এখানে দেওয়া আছে। আপনারা দেখবেন যে একেবারে টেক্সটাইল প্রসেসিং থেকে শুরু করে মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং, যদি ভ্যালু চেইনের কথা চিন্তা করা হয়, প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন, আবার হচ্ছে প্রোডাকশন, এই 3টে স্টেজে কিন্তু এই প্রজেক্টগুলো কাজ করছে। আমরা সবসময় বিশ্বাস করি গ্রো দ্য পিপল, গ্রো দ্য লিডার, গ্রো দ্য অর্গানাইজেশন। আপনার পিপল ডেভেলপ হবে, অর্গানাইজেশন এমনিতেই বড় হবে। আমরা বিশ্বাস করি ইনভেস্টমেন্ট ইন পিপল, ইট উইল অলওয়েজ ইল্ড দ্য বেস্ট, এটার কোনো বিকল্প নাই। মানুষকে যখন আপনি বড় করবেন, লার্ন করাবেন, আপস্কিল করাবেন, রিস্কিল করাবেন, তখন কন্টিনিউয়াস সে আপনার জন্য, আপনার ইন্ডাস্ট্রির জন্য তার রোলটা রাইটলি পারফর্ম করার চেষ্টা করবে, এটার বিকল্প কিছু নাই। মাইগ্রেশনের এখন একটা অন্যতম কারণ হচ্ছে শর্টেজ অফ লার্নিং। এই যে মাইগ্রেট হয়ে যায়, আমরা এত কষ্ট করে ম্যানেজমেন্ট নিয়ে বড় করবার চেষ্টা করি, যদিও অনেকেই এখন ডিপার্টমেন্ট লিড দিচ্ছেন আমাদের ইন্ডাস্ট্রিতে, এই পিলন গ্রুপে অনেকেই, ইভেন আমাদের একজন বিজনেস ক্লাস্টারের হেড হয়েছেন, সিইও হয়েছেন, যিনি ম্যানেজমেন্ট ট্রেনিং থেকে ওনার কেরিয়ারটা এই পিলনে শুরু করেছেন। সো দিস ইজ ওয়ান্ডারফুল সাইন, পিপল আর গ্রোয়িং। এই গ্রোয়িংয়ের জন্য লার্নিং যেমন ইম্পর্ট্যান্ট, ওনারশিপ দেওয়াটা যেমন ইম্পর্ট্যান্ট, তার উপর ট্রাস্ট করাটাও ইম্পর্ট্যান্ট, আবার ওই লোককে রাইটলি পারফর্ম করাটাও ইম্পর্ট্যান্ট। সব মিলিয়ে কিন্তু পিপল গ্রো করে। আর কম্পিটিটিভ বেনিফিট না দিলেও থাকবে না, এটা তো আছেই। রাইট এনভায়রনমেন্ট না পেলে মানুষ থাকবে না, এটাও আছে। তো এর মধ্যে এখন অন্যতম নিয়ামক হয়ে গেছে লার্নিং। লার্নিং যত বেশি ডিসিমিনেট করবেন, আমি যত বেশি লার্ন করার সুযোগ পাবো, বিশেষ করে জেড জেনারেশনের পিপল যখন এখন মার্কেটে আসছে, তারা অনেক সময় বেতন কম পেলেও কয় কি আমাকে একটু শিখান, আমি একটু শিখতে চাই, না হলে কিন্তু আমি আপনার বেতন একটু কম দেন ভাই, এত পেশাল করেন না, বাট আমারাই ওই ট্রেনিংটাতে পাঠান। স্পেসিফিক এভাবেই বলে, শুধু শিখালাম, রিওয়ার্ড দিলাম না ইন টার্মস অফ ইনক্রিমেন্ট, ইন টার্মস অফ প্রমোশন, তাইলে আবার হবে না। এই যে একটা কমপ্লিট প্যাকেজ, এটা লার্নিংয়ের মাধ্যমে সম্ভব। আমরা অনেকে শুধু মনে করে লার্নিং মানে ফর্মাল ট্রেনিং, যে আমি ক্লাসরুম ট্রেনিং দিলাম, দিস ইজ দ্য ফর্মাল। সো থিংস নট লাইক দ্যাট। এখানে শকত ভাই যেভাবে বললো, সো ট্রেনিংয়ের একটা থাম রুল আছে। থাম রুলটা হলো এরকম যে এটাকে আমরা বলি নর্মালি 70-20-10। তো একটা মানুষের লার্নিংটা আসবে 70% তার অন দ্য জব ট্রেনিং অ্যান্ড পিয়ার লার্নিং থেকে আসবে। সো আর 20% আসবে তার সেলফ লার্নিং, তার নিজে কতটুকু উদ্যোগী এটা শেখার ব্যাপারে। আর নর্মালি 10% আসে হলো তার ফর্মাল ট্রেনিংয়ের মাধ্যমে। সো টোটাল প্যাকেজটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে যদি আমি না যাই, শুধু মনে করি যে আমি যদি ক্লাসরুম ট্রেনিং, ফর্মাল ট্রেনিং দিলাম, সে সব কিছু শিখে যাবে, থিংস নট লাইক দ্যাট। সেটা হলে কিন্তু আসলে ডেভেলপমেন্টের যে বিষয়টা, এটা আসা খুব দেরি হবে। তখন আলটিমেটলি কী হয়, নর্মালি দোষ আসে কার, যে বেসিক্যালি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে কিছু হয় না। কেন হয় না? আমি তো তাকে তো অনেক ট্রেনিং করালাম, ফর্মাল ক্লাস ট্রেনিং, সে তো আসলে কিছু শিখতে পারে না। বেসিক্যালি যদি আমার এই টোটাল প্রসেসটাকে যদি আমি ফলো না করি, সেখানে লার্নিংটা আসলে কখনো ফুললি আসবে না। সো ওনারা যেটা প্র্যাকটিস করতেছে, যে তাকে আমি প্রথমে শেখাচ্ছি, সেকেন্ড গেট আসতেছি, তার ইন্ডিনোভেশন বাড়াচ্ছি, সে নিজ থেকে কিছু শিখতেছে, দেন আমি তাকে ফর্মাল ট্রেনিংও দিচ্ছি। সো দিস ইজ দ্য ওভারঅল ইন্টিগ্রেটেড ওয়েতে আর কি। সো এইভাবে যদি আমরা আগাই, সেটা একটা বড় ফ্যাক্টর। আরেকটা বড় ফ্যাক্টর হলো যে যখন এই ট্রেনিংয়ের ব্যাপারে আসবে, আমাদের অনেক ইন্ডাস্ট্রিগুলোতে বা ফ্যাক্টরিগুলোতে এখনও আসে যে
সময়টা অপচয় হচ্ছে, এরকম একটা বিষয় আসে আর কি। কেন অপচয় হচ্ছে? কারণ এই 2 ঘন্টা থাকলে সে কাজ করতে পারতো, কাজে আমার প্রোডাকশন দিতে পারতো। আরে ভাই, আপনার তো সারা জীবনই কাজ করে গেলেন, শিখলেন কি বা কতটুকু আউটপুট, আপনার যে চেঞ্জেস, যে বিষয়গুলো আপকামিং যে চ্যালেঞ্জগুলো আসছে সেটার ব্যাপারে আপনি রেডি কিনা, নাকি শুধু সারাদিন খালি লোকজনকে কাজের মধ্যেই রাখবেন। সো এই বিষয়গুলো যদি আমরা ইন্টারনালাইজ করতে না পারি, তো আমাদের মানসিকতা যে চেঞ্জ করতে না পারি, যে ট্রেনিং দিলে সে বেশি শিখবে, চলে যাবে, বা এই যে এই ধরনের কিছু বিষয় এখনও কিন্তু আমাদের ইন্টারেস্টে টাবুগুলো রয়ে গেছে আমাদের মধ্যে। তারা যখন এই ধরনের একটা প্র্যাকটিসে যাবে, যখন সলিউশন করতে পারবে, তখন যেটা সবচেয়ে বড় কথা, তারা সেলফ কনফিডেন্সটা বাড়বে, তাদের লিডারশিপ গ্রো করবে, এবং তারা দেখবেন যে ওই ছোটোখাটো প্রবলেমের জন্য দৌড়ে গিয়ে ম্যানেজারের কাছে যাবে না, নিজেরাই তাদের লেভেলের প্রবলেমগুলো সলিউশন করে তারা ম্যানেজমেন্টকে তৈরি করে দেখাতে পারবে। সো এটা অবশ্যই প্র্যাকটিস করা যাবে এবং সেটা পসিবিলিটি 100%। আমার কাছে যেটা মনে হয় আমরা কেন করি না, আমরা ভলিউম বেসড কাজ করি, আমরা ভ্যালু বেসড কাজ করি না। আপনি একটা ছোট্ট জিনিস হিসাব করে দেখেন, বাংলাদেশে গত 4-5 বছর আগেও গার্মেন্টসের সংখ্যা ছিল কত? প্রায় আমরা বলতাম 4,500-4,000, ঠিক? এখন গার্মেন্টসের সংখ্যা কত আসছে? 1,800। টার্গেট 50 বিলিয়ন। সেই 4,500 থেকে টার্গেট 50 বিলিয়ন, এখনও টার্গেট 50 বিলিয়ন। এখন পর্যন্ত হয়েছে প্রায় $46.7 বিলিয়ন আর্ন হয়েছে বাংলাদেশে। ওয়েস্টেজ বলেন আপনি, তারপরে এই যে রিসাইক্লিং বলেন, সার্কুলার ইকোনমি বলেন, এটা গ্র্যাব করার মতো কয়টা ফ্যাক্টরি আছে? কয়টা ফ্যাক্টরি বুঝতেছে? কয়টা ফ্যাক্টরি ইনভেস্ট করবে সার্কুলার ইকোনমির ক্ষেত্রে? তাই না? এই জায়গাগুলোতে খুব ক্যাম্পেইনের দরকার আমাদের, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উই শুড গো ফর from volume to value. That should be our target. L&D framework should be related to the change. That could be the transformational, cultural transformational change or any kind of things. তাহলে L&D frameworkটা এমনভাবে করবো যে আমার অর্গানাইজেশন একটা চেঞ্জ আনবে। এখন হবে যে এই চেঞ্জটা অ্যাগেইন অ্যালাইনমেন্ট উইথ দ্য বিজনেস গোল। আমি যদি এইটা দেখাতে পারি তাহলে আসলে আমার L&Dটা আমি রাইটলি আমার অর্গানাইজেশনে আমি L&Dর প্রতি আমার যে ইনভেস্টমেন্ট, আমার যে সব কিছু দেখানো খুব সহজ। সো চেঞ্জ আনবে, আর চেঞ্জটা কি বিজনেস গোল অ্যাচিভ করার জন্য আমাকে হেল্প করবে। যে অপারেশনাল যে এক্সিলেন্সি, সেখানে যদি আমি ইনপুটটা বেশি দিতে পারি, এটার ROIটা খুব সহজে দেখানো যায়। বিং অ্যান HR গাই, আমার জন্য এটা খুব সহজ ম্যানেজমেন্টকে দেখানো যে ইনভেস্ট করেছেন, আমি এটা দিয়েছি আপনাকে। তাহলে সেভাবে আমি যদি যাই, তাহলে আমার অপারেশনাল এক্সিলেন্সিতে আমরা যাব করি। যে আমাদের একটা মোটো হচ্ছে যে 1 টাকা সেভ মিনস 1 টাকা আর্নিং। এটা আমাদের পুরো থ্রু আউট দ্য গ্রুপে সবাই বুঝে যে তুমি 1 টাকা যদি কোনো দিক থেকে সেভ করো, মনে করবো এটা আর্নিংয়ে যুক্ত হয়েছে। সো উইথ দিস পিপল অলওয়েজ অ্যাকচুয়ালি থ্রাইভিং টু সেভ সামথিং। তো ওই জায়গায় আমরা এমন ধরনের একটা কালচার ক্রিয়েট করেছি যেন একদম আমার যে অপারেটরটা কাজ করছে ওর মাথায় যেন থাকে যে আমি একটা কিছু সেভ করতে পারতেছি কিনা। ডিবিএল গ্রুপ যখন আমি ছিলাম, ওখানে 100টা কিউসি সার্কেল টিম আমি ওখানে ফর্ম করে গেছি। ওখান থেকে চলে আসার পর উর্মি গ্রুপে যখন আসছি, এখন উর্মি গ্রুপে আমার 46টা কিউসি সার্কেল টিম কাজ করে। সো এই টিমগুলোর কাজ হচ্ছে আসলে আর কিছু না, সে যেখানে কাজ করে ওখানকার যে কোনো একটা প্রবলেমকে আইডেন্টিফাই করে যে দিস ইজ দ্য প্রবলেম, অ্যান্ড ওই টিম করে ওই প্রবলেমটা প্রবাবল সলিউশন নিয়ে তার বসের কাছে যায় যে স্যার এই তো একটা প্রবলেম, এখন আমরা মনে করতেছি এটা এইভাবে হলে ভালো হয়, আমরা মনে করতেছি এরকম হলে ভালো হয়। তখন বস বলে ওকে ঠিক আছে তুমি এইভাবে যাও। এই যে আমি বললাম আমি 2010-11 থেকে কিন্তু এই সার্কেলগুলো বানানোর পিছনে আমি যথেষ্ট এফোর্ট আছে, কিন্তু আমার এখন মনে হয় যে আসলে এই সার্কেল দিয়ে বেশি দূর যাওয়া যাবে না। কেন যাওয়া যাচ্ছে না? এই সার্কেল যে টিমরা কাজ করতেছে, এটা কিন্তু উইদিন দ্য অর্গানাইজেশনের ভিতর থেকে তারা প্রবলেম আইডেন্টিফাই করছে, প্রবাবল সলিউশন আসতেছে। এখন যিনি বলতেছে ওকে গো হেড উইথ দিস, সেও এই অর্গানাইজেশনেই দীর্ঘদিন ধরে কাজ করে, সে এটার একটা নার্চার নিছে। এমনকি নতুন কোনো জিনিস এখানে আসতেছে না, যে 14 বছর 24 বছর এই জায়গায় কাজ ওর মতো করেই চিন্তা করে। নতুন একটা লোক আনলে হয়তো সে ডিফারেন্ট কিছু চিন্তা করতে পারে, আমরা কিন্তু ওনাদের পিছনে ছুটতেছি। এখন হয় দেখা যাচ্ছে কি আমার কাছে মনে হয় এইটাও হয়তো কাজ করবে না, কারণ ও একদম ইন্ডাস্ট্রি বাইরে থেকে এসে যখন ইনপুট দেয় হয়তো কাজ করবে। সেই জায়গায় আপনাদের যখন এই প্রেজেন্টেশন আমি দেখছিলাম, আসলে দ্যাটস অলসো অ্যান আই ওপেনিং, যে এই যে একটা কোলাবোরেশন, যে ইন্ডাস্ট্রি এক্সপার্ট একাডেমিও হতে পারে, ইন্ডাস্ট্রি এক্সপার্ট হতে পারে, বাইরের আমার ইন্ডাস্ট্রি, আমার উইদিন দ্য ইন্ডাস্ট্রি, তাইলে কিন্তু তাদের থিঙ্কিং হয়ে যেটা আসবে, আমি মনে করি দ্যাট উইল বি এ ইউনিক প্রোডাক্ট ফর দ্য ইন্ডাস্ট্রি। একটা বিজনেসম্যানের সাইকোলজি কিন্তু থাকে যে আমার ট্যাঞ্জিবিলিটি কী। তুমি আমার কাছ থেকে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতেছো, হোয়াট ইজ দ্য ট্যাঞ্জিবিলিটি অফ হোয়াট এভার ইউ আর সেইং। সব ইনট্যাঞ্জিবল কথাবার্তা বলি আমরা, স্যার এটা করলে এটা হবে, এটা করলে এরকম স্কিল ডেভেলপ হবে। আপনি যেটা বললেন দাদা, যে লাইক কীভাবে এই প্রসেস ফিজিবল করা যায়, ইনভেস্টমেন্টটাকে ফিজিবল করা যায়, বা প্রোগ্রামটাকে ফিজিবল করা যায়, বা
এই টোটাল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রসেসটাকে আরও কীভাবে স্মুদার করা যায়, পপুলার করা যায়, টার্গেট ওরিয়েন্টেড কীভাবে আরও করা যায়। সো আমি প্রথমেই বলবো যে যখন যদি আমি টপ ডাউন চিন্তা করি যে আমি যে আমার বোর্ড অফ ডিরেক্টরসদের সামনে বললাম যে আই হ্যাভ আ প্রপোজাল, সো এইটা করলে তোমার লং টার্ম প্রফিটেবিলিটি এইটা হবে। থিংস দ্যাট আই ইউজুয়ালি ডু, যে স্যার আপনি যদি এইভাবে আগান তাহলে আপনি আগামী 3 বছরের মধ্যে এই জায়গায় আপনি পৌঁছাতে পারবেন, এবং এই অ্যামাউন্টের একটা ট্যাঞ্জিবিলিটি, কিন্তু একটা ট্যাঞ্জিবল রিপোর্ট নিয়ে যাই আমি, সো দ্যাট ইটস নট আ অ্যাম্বিগুয়াস ভেগ কোনো অ্যাপ্রোচ না। এবং এইটাতে যেটা হয় যে টপ লেভেলে একটা অ্যাটিটিউড ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। তো এই অ্যাটিটিউড ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট ফিজিবিলিটি। কারণ দেখেন, আমরা বেসিক অফ আ ট্রেনিং বা লার্নিং কালচার কিন্তু স্টার্টস ফ্রম দ্য কেপিআই অ্যানালাইসিস। ওয়েন আই এম জাজিং ইউ অ্যান্ড ইউর ওয়ার্ক এবং আপনার পারফরমেন্স, তখন কিন্তু আমি আপনাকে স্পষ্টভাবে তোমার এই প্রবলেম আছে, তোমার অমুক জায়গায় কমিউনিকেশন সমস্যা আছে, তোমার ব্যবসায় তোমার এই প্রোডাক্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা আছে, তোমার সাপ্লাই চেইন নিয়ে আরও জ্ঞান দরকার, আমি কিন্তু বলতেছি। বাট এটার জন্য কি আমি তার স্কিল গ্যাপ অ্যানালাইসিস করতেছি? আমি তার পারফরমেন্স মেট্রিক্সে কি আমি তাকে হেল্প করতেছি টু মেক দ্যাট ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ড যে তোমার এই জায়গাগুলো ডেভেলপ করা দরকার। আর ওয়ার্কাররা কিন্তু অন আ ভেরি বেস নোট, ডোন্ট টেক মি আদারওয়াইজ, ওয়ার্কারদের কিন্তু প্রচুর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট হয়। ফায়ার সেফটি ট্রেনিং হচ্ছে, প্রোডাক্ট ট্রেনিং হচ্ছে, যে ভাই যেটা বললো কোয়ালিটি সার্কেলস হইতেছে। স্টাফ যারা ধরেন একটা মার্চেন্ডাইজার ধরেন আপনার একটা ব্র্যান্ডকে একটা ব্র্যান্ড লঞ্চ করবে, ধরেন ক্যালভিন ক্লাইন। একটা মার্চেন্ডাইজার সে কি ক্যালভিন ক্লাইনের ওয়েব পেজে ঢুকে দেখতেছে যে আমার ডিসপ্লে রুমটা কীভাবে সাজানো দরকার? সে কি লার্ন করতেছে যে এই ব্র্যান্ডটার মোটোটা কী, এই ব্র্যান্ডটা কীভাবে কাজ করে, এই ব্র্যান্ডটার চাহিদাটা কী, এই ব্র্যান্ডের প্রোডাক্টের রেসিপিগুলো কী? কোনো কিছুই কিন্তু তাদের হোমওয়ার্কে নাই, কারণ ওই যে লার্নিংয়ের ওই অ্যাটিটিউডটার অভাব। সো প্রথম কার্টিসি বিগিনস ফ্রম হোম বলে। সো আমি মনে করি যে দ্য এন্টায়ার প্রসেস শুড স্টার্ট ফ্রম দ্য টপ ম্যানেজমেন্ট, যেখানে অ্যাটিটিউড ম্যানেজমেন্টের একটা বড় ব্যাপার থাকে। লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের লং টার্ম প্রফিটেবিলিটির একটা ট্যাঞ্জিবিলিটি শো করার একটা দায়িত্ব থাকে এইচআর হেডদের। এবং অ্যাট দ্য সেম টাইম ইট শুড বি আ প্রসেস ওয়্যার দ্য পারফরমেন্স শুড বি অ্যানালাইজড, ফলোড আপ, এবং সেটার ইমপ্লিমেন্টে কতটুকু আমার প্রফিটেবিলিটি হলো সেরকম একটা ডেটা বেসড একটা কালচার তৈরি হওয়া উচিত। সরকার থেকে টপ ম্যানেজমেন্ট পর্যন্ত যে কালচার চেঞ্জ, যেই কালচারটা আমাদের অর্গানাইজেশনের গোলের সাথে একেবারে পার্সপেক্টিভ থাকবে, এইভাবে কিন্তু আমাদের আসলে L&D ডিপার্টমেন্টের ট্রেনিংগুলি হচ্ছে না। আমরা কখনো এখনই মনে হলো আচ্ছা একটা প্রবলেম হয়েছে, এই বিষয়ে ট্রেনিং হলে কেমন হয়। বাট আমি আজকে আসলে ওই জার্নিগুলি খুব বেশি হাইলাইট না করে আমি খুব এক্সাইটেড আজকের যে টেক্সটাইল টুডের যে ইনিশিয়েটিভটা, এটা রিয়েলি আমি খুবই এক্সাইটেড। যে আমার মনে হয়েছে যে এটাই আমাদের জন্য এখন দরকার। এই যে আমরা বছরের পর বছর যুগ ধরে বিভিন্ন ট্রেনিংয়ের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছি, ক্লাসরুম ট্রেনিং বা কিছু প্রজেক্ট বেসড ট্রেনিং, কিন্তু এখানে টেক্সটাইল টুডে যেভাবে যে প্রজেক্ট ক্রিয়েট করে সেখানে প্রবলেম আইডেন্টিফাই করে একটা টিমের মধ্যে ছোট করে প্রবলেমগুলিকে সলভ করা, এবং এটা দিয়ে ROIটা ক্লিয়ার করে দেখা যে হ্যাঁ একটা ছোট্ট প্রবলেম সলভ হলে আমার এটা কি পরিমাণ ROIটা আসে এবং এটাকে কিভাবে সাস্টেন করা যায়, এটা রিয়েলি অনেক বেশি ইফেক্টিভ হবে। এবং আই থিঙ্ক যে এখন এটা টাইম ডিমান্ডিং। প্রত্যেকটা জায়গায় ইঞ্চি করে যদি আমরা একটু করে ওয়েস্ট রিডাকশন করতে পারি, যেটা দিন শেষে, মাস শেষে, বছর শেষে আসলে আমাদের জন্য ইম্প্যাক্টটা অনেক বড়। সো আই থিঙ্ক যে এই পারপাসটার সাথে টেক্সটাইল টুডের যে ডিজাইনটা করা হয়েছে ইনোভেশন সেল থেকে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে, এটা খুবই ফলদায়ক হবে। হ্যাঁ, এবং আই থিঙ্ক যে HR এটাকে অ্যাপ্রোচ করতে পারবে এবং রেজাল্ট দেখাতে পারবে। ধরুন ট্রেনিং, ওয়ার্কশপ, মিটিং, অ্যাওয়ারনেস, ইন্ডাকশন, এগুলোকে বলা হয়তো NPT। আমার কী কয় এইচআরের লস আওয়ার দেখাইছে বিশাল একটা ফিগার। ঘটনা কি, এটা কোথেকে গেল আমার এক্সপ্লেন করতে হবে, বুঝাতে হবে। তখন দেখি ওইখানে ট্রেনিংটাকে লস আওয়ারে দেখাইছে। তা এই যে লস আওয়ারে দেখানো হল না, এটা তো একটা ইনভেস্টমেন্ট।
আজকে মেশিন চালানো না শিখালে, অথবা টেক্সটাইলে একবার পানি এটাকে বলে কেমিক্যালকে পানি মনে করে খেয়ে ফেলছে, শিশুতে বোতলে ছিল পানি মনে করে খেয়ে ফেলছে। এই যে অ্যাওয়ারনেস, নতুন ওয়ার্কার জয়েন করছে, যদি আমি তাকে ইন্ডাকশান এটা বলে দিতাম, এই ইন্ডাকশানটা ইম্পর্ট্যান্ট, ওরিয়েন্টেশনগুলো ইম্পর্ট্যান্ট, মিটিংগুলো ইম্পর্ট্যান্ট, ডিপার্টমেন্ট হেড কী চায় 5 মিনিট দাঁড়িয়ে একটা মিটিং করে মেসেজটা যদি কনভে করে দেয়, তো এটা লস হওয়ার না, এটা নন প্রোডাক্টিভ টাইম না, এটা প্রোডাক্টিভ টাইম এবং এটা ডেভেলপমেন্ট টাইম হিসেবে আপনাকে ট্রিট করতে হবে। হ্যাঁ, টেক্সটাইল টুডে কাজ করছে লাস্ট ইয়ারগুলোতে 117টা, যদি আমি ভুল না করি, প্রজেক্ট নিয়ে কাজ করেছে। বাট এটা কিন্তু শুধুমাত্র টেক্সটাইল টুডের রেসপন্সিবিলিটি না, এটা ইচ অ্যান্ড এভরি ফ্যাক্টরি হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি, যারা আমরা ফ্যাক্টরিটাকে লিড করছি। বাট এটা আমরা স্টিল, যদি আমি কিছু এক্সেপশনাল কেস বাদ দিই, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এখনও পারিনি। কেন পারিনি? আমাদের টপ ম্যানেজমেন্ট অ্যাওয়ার, আমাদের টপ ম্যানেজমেন্ট পজিটিভ যে আমার প্রতিষ্ঠানে একটা চেঞ্জ দরকার। তো এই চেঞ্জ করতে যে যারা টপ ম্যানেজমেন্টে আছেন অথবা যারা টপ মিড ম্যানেজমেন্টে আছেন, ম্যানেজার লেভেলে যারা আছেন, এনাদেরকে টার্গেট করে ট্রেনিং করানো হয়। পারপাস কী থাকে? ওয়ার্ক প্লেসে একটা কালচার তৈরি করা। কালচারটা কে তৈরি করছে? যে আমার মেশিনটাকে রান করছে অপারেটর। বাট কেননা তারপরও এই জিনিসটা কাজ করে না, এই থিওরিটা কেন কাজ করে না? আমার কাছে এটা মনে হয় আমাদের মিডে যারা আছেন সুপারভাইজার্স, লাইন চিফ, এরা না মানে ওয়ার্কারের মতো অ্যাওয়ার না। ট্রেনিং প্ল্যান করলে ওয়ার্কারকে টার্গেট করে ট্রেনিং প্ল্যান করা হয় এবং প্ল্যানটা করা হচ্ছে ম্যানেজার বা টপ লেভেলে যারা আছেন। সো একটা পোর্শন হচ্ছে সবসময় আমাদের অবহেলার সাইডে চলে আসে, ওরা হচ্ছে লোক পাঠাবে। এখন যদি আমার লাইন চিফ সুপারভাইজার নাই জানে যে আসলে ওয়ার্কের জন্য ট্রেনিংটা দরকার, ও হচ্ছে সবচেয়ে যে নন প্রোডাক্টিভ ওয়ার্কার ওকেই সবসময় সিলেক্ট করে দেবে। বাট ও যদি গ্রুপটা ফিল করে যে হ্যাঁ আসলে আমার ওয়ার্কারের জন্য এটা দরকার, বিকজ আমার ওয়ার্কার যদি আজকে শুধুমাত্র এনপিটির সাথে এটা কানেক্ট হবে না, আমার ওয়ার্কার যদি আজকে ইফিসিয়েন্সি কী জানে, আমার ওয়ার্কার যদি এসওপি কি এটা জানে, তাহলে এটা আমার লাইনে ইফেক্ট করবে, এটা আমার পারফরমেন্সকে আপ করবে। আমার ওয়ার্কার যদি জানে যে কীভাবে আর্ন লিভ ক্যালকুলেশনটা করে, তাহলে উঠে উঠে আমার কাছে আসবে না, একটু পরপরই উঠে উঠে আমার কাছে আসবে না। সো আমার লাইনের প্রোডাক্টিভিটি ভালো হবে। সো মিড লেভেলের এই জায়গাটাকে আমার মনে হয় আমাদের ফোকাস করা একটু দরকার, কারণ ম্যাক্সিমাম পয়েন্টে আমাদের চলে এসছে, এই জায়গাটা নিয়ে আমাদের কাজ করার কিছু জায়গা আছে। যদি আমার ওয়ার্কার অ্যাওয়ার হয়ে যায়, যারা মেশিন রান করছে, যারা ওদেরকে লিড করছে মিড লেভেল, আমার কাছে মনে হয় আমাদের পারপাসটা সবচেয়ে তখনও বেশি ফুলফিল হবে। ওয়ার্ক ফোর্স ক্রিয়েট করতে চাই এই ইন্ডাস্ট্রিতে, তাহলে পরে একজন আরেকজন থেকে সিনিয়র শিখে জুনিয়রকে বলে দিবে, জুনিয়র শিখে ওনার জুনিয়রকে বলে দিবে, তাহলে প্রত্যেকের লাইফটা ইজি হয়ে যাবে, এই ইন্ডাস্ট্রিটা সম্মিলিতভাবে গ্রো করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।